সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 15 আধুনিক চীনের ইতিহাস থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চীনের আত্মশক্তি আন্দোলন এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরের 20 নম্বরের অ্যান্সার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, চীনে আত্মশক্তি আন্দোলন কেন হয়েছিল? আত্মশক্তি আন্দোলন মানে নিজেদের উন্নতি করা, নিজের শক্তিকে বৃদ্ধি করা। তা চীন পাশ্চাত্য শক্তিবর্গের দ্বারা লাঞ্ছিত হয়ে এই আত্মশক্তি আন্দোলনের পথ বেছে নিয়েছিল। আমরা জানি 1839 সালে চীনে প্রথম আফিম যুদ্ধ হয় এবং 1860 সাল পর্যন্ত এই পাশ্চাত্য শক্তিবর্গ চীনের উপরে আধিপত্য স্থাপন করে। প্রথম আফিম যুদ্ধ, দ্বিতীয় আফিম যুদ্ধের পর বিভিন্ন সন্ধি চীনের উপরে চাপিয়ে দেয় ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, রাশিয়া, আমেরিকা, এরকম বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিগুলো তারা চীনের উপরে আধিপত্য স্থাপন করে বিভিন্ন সন্ধির মাধ্যমে। একে বলা হয় সন্ধি ব্যবস্থা। তা 1839 থেকে 1860 এই সময়টা এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনের উপরে আধিপত্য স্থাপন করেছিল। এখন চীনের উপরে এই আধিপত্য স্থাপন করার ফলে চীন একটা আধা সামন্ততান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। একটা বিদেশি শক্তিগুলির ঔপনিবেশিক শক্তিগুলির একটা উপনিবেশে পরিণত হয় চীন, যাকে আধা কলোনি বলা হয়, মানে কলোনি রাষ্ট্র বলা হতো সেই সময়। এখন চীনের উপরে এই সমস্ত বিদেশি জাতিগুলি তারা মোস্ট ফেভার্ড নেশন এর তকমা বা স্বীকৃতি অর্জন করে বা আদায় করে চীনের কাছ থেকে, এবং যে এক্সট্রা টেরিটোরিয়াল রাইট, সেই অধিকার মানে অতিরাষ্ট্রিক অধিকার ভোগ করে চীনের মধ্যে। ফলে চীনের যে সার্বভৌমত্ব সেটা নষ্ট হয়ে যায়, চীনের সার্বভৌমত্ব বা অখণ্ডতা সেটা বিনষ্ট হয়। তখন চীনের যারা রাষ্ট্র প্রতিনিধি রয়েছেন, যারা নেতৃবর্গ রয়েছেন, তারা উপলব্ধি করেন যে এই পাশ্চাত্য শক্তি বা এই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মোকাবিলা করার জন্য, দেশের মধ্যে যে আভ্যন্তরীণ বিদ্রোহ রয়েছে সেই বিদ্রোহগুলোকে দমন করার জন্য আমাদের উচিত হবে পাশ্চাত্যকে অনুকরণ করা। অর্থাৎ যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে তারা তাড়াতে চাইছিল চীন থেকে, তাদেরকেই অনুকরণ করতে চাইছিল চীনের এই রাষ্ট্রপ্রধানরা। এইভাবে মানে পাশ্চাত্য শক্তিগুলোকে অনুকরণ করে নিজেদের উন্নত করে এই পাশ্চাত্য শক্তিগুলির সমকক্ষ হতে চেয়েছিল চীন। তারা বুঝতে পেরেছিল যে বিদেশি শক্তিকে হটাতে গেলে তাদের সমকক্ষ হতে হবে। এই কারণে প্রথমে যেটা দরকার, সামরিক শক্তির পাশ্চাত্যকরণ। সামরিক শক্তির ক্ষেত্রে পাশ্চাত্যকরণ সব থেকে বেশি অনুভূত হয়। তবে এই পাশ্চাত্যকরণ কিন্তু সার্বিক ছিল না, মানে সমস্ত দিকে কিন্তু পাশ্চাত্যকরণ ছিল না, কয়েকটি দিকে, বিশেষ করে সামরিক শক্তি অর্জন করার জন্য বা সামরিক দিক দিয়ে শক্তি বৃদ্ধি করার জন্য তারা পাশ্চাত্যকে অনুকরণ করে। এছাড়া শিক্ষাক্ষেত্রেও কিছুটা পাশ্চাত্যের অনুকরণ করা হয়। পাশ্চাত্যের বিভিন্ন গ্রন্থ, বইপত্র সেগুলো চীনা ভাষায় অনুবাদ করা হয়। চীন থেকে অনেক বিদেশি ছাত্রকে বিদেশে পড়তে পাঠানো হয়। বৈদেশিক যে সমস্ত কলা কৌশল আছে, প্রযুক্তিবিদ্যা রয়েছে, সেগুলোকে শিখে এসে যাতে চীনে তারা কাজ করতে পারে। এই জন্য সরকারি তরফ থেকে চীনের কিছু কৃতি ছাত্রকে বিদেশে পাঠানো হয় এই সমস্ত জ্ঞান অর্জনের জন্য। সামরিক ক্ষেত্রে যে নৌ বিভাগ বা নৌবাহিনী সেটা তৈরি করার পরিকল্পনা করা হয়। সামরিক একটা বাহিনী তৈরি করার পরিকল্পনা করা হয়। জাহাজ নির্মাণ শিল্পকে উজ্জীবিত করা হয়। বিভিন্ন অস্ত্র নির্মাণ, কামান তৈরি করা, বন্দুক তৈরি করা, গোলা বারুদ তৈরি করার কারখানা কিন্তু এই সময় চীনে স্থাপিত হয়। 1860 থেকে 1895 পর্যন্ত এই যে সময়টা, এই যে 35 বছরের এই যে সময়টা, এই সময়টাই ছিল চীনে এই আত্মশক্তি বৃদ্ধির আন্দোলনের মূল সময়। এই সময় পাশ্চাত্যের ধাঁচে চীনে বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে, ক্ষুদ্র মাঝারি শিল্পকে উজ্জীবিত করা হয়, রাজস্ব আদায়কে বাড়ানো হয় এবং সেই রাজস্বের অর্থ দিয়ে সামরিক ক্ষেত্রে অনেক ব্যয় বৃদ্ধি করা হয়। বিভিন্ন দিক দিয়ে চীনের ডেভেলপমেন্টের চেষ্টা করা হয়। তবে এখানে মনে রাখতে হবে, এই সরকারি ঔদাসীন্যের কারণে চীনে কিন্তু যে পুঁজিপতি অর্থনীতি তার কিন্তু বিকাশ হয়নি। যেমনটা আমরা জাপানে দেখব যে জাপানে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটে, জাপান দ্রুত একটা শিল্প উন্নত দেশে পরিণত হয়, কারণ জাপানের সাধারণ মানুষ এই শিল্প উদ্যোগে সামিল হয়েছিল। চীনে কিন্তু সেটা হয়নি। চীনে কোনো বুর্জুয়া পুঁজিপতি শ্রেণীর আবির্ভাব ঘটেনি। সেই জায়গায় আবির্ভাব ঘটেছিল মুৎসুদ্দি বুর্জুয়া শ্রেণী, যাকে আমরা বলি কম্প্রোডোর বুর্জুয়া শ্রেণী, যারা ছিল আধা সরকারি এবং আধা বণিক জাতীয় কিছু।
এছাড়া এই আত্মশক্তি আন্দোলন এই ৩৫ বছর ধীর গতিতে চলে এবং চীনে কিন্তু এই সময় শান্তি বজায় ছিল। তা ৩৫ বছর পরে দেখা যায় ১৮৯৫ সালে জাপান চীনকে আক্রমণ করে এবং এই ক্ষুদ্র দেশ জাপান চীনকে পরাজিত করে। তখন এই আত্মশক্তি আন্দোলনের যে ব্যর্থতা সেটা প্রকট হয় এবং আত্মশক্তি আন্দোলনের যে ধারাটা চলছিল ওই ৩৫ বছর ধরে সেটা বন্ধ হয়ে যায়। আত্মশক্তি আন্দোলনের ব্যর্থতার পিছনে আরও অনেক কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে এই যে সমস্ত নেতারা বা রাজনৈতিক ব্যক্তিত্বরা এই আত্মশক্তি আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের মধ্যে কোনো পারস্পরিক বোঝাপড়া ছিল না। তারা উপর থেকে তাদের এই সমস্ত পরিবর্তনগুলোকে চাপিয়ে দিয়েছিল, কিন্তু সমাজের নিচু স্তর পর্যন্ত এই পরিবর্তন কিন্তু পৌঁছায়নি। সাধারণ মানুষ এই আত্মশক্তি বৃদ্ধির আন্দোলনে সামিল হতে পারেনি। প্রাদেশিক শাসনকর্তারাও তারা কোনো নিয়ন্ত্রণে স্থাপন করতে পারেনি জনগণের উপরে। ফলে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং সঠিক প্রয়োগ পদ্ধতির অভাবে এই আত্মশক্তি বৃদ্ধির আন্দোলন কিন্তু একটা সময় ব্যর্থ হয়, যেটা পরিষ্কার হয়ে গিয়েছিল ১৮৯৫-এ জাপানের হাতে চীনের শোচনীয় পরাজয়ের ভিতর দিয়ে। তবে এই ১৮৬০ থেকে ১৮৯৫ পর্যন্ত চীনের মানুষ বা চীনের কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল যে তাদের পাশ্চাত্যকরণের প্রয়োজন, তাদের পাশ্চাত্যের ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার, বিভিন্ন সামরিক বিদ্যালয় বা প্রযুক্তি বিদ্যালয় বা কলেজ এগুলো স্থাপন করা প্রয়োজন, আধুনিক শিল্প কলকারখানা স্থাপন করা প্রয়োজন, জাহাজ নির্মাণ, বন্দুক কামান বা গোলা বারুদের কারখানা স্থাপন করা প্রয়োজন এবং বিদেশি প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে চীনকে ডেভেলপ করা দরকার। তা চীন এই সময় পাশ্চাত্যের বিরোধিতা বা বিদেশি শক্তিগুলোর বিরোধিতা করার বদলে এই ৩৫ বছর তারা ভিতরে ভিতরে তারা ডেভেলপ করার চেষ্টা করে এবং পাশ্চাত্যের সমকক্ষতা অর্জনের চেষ্টা করে। যদিও যে সমস্ত বন্দুক গোলা বারুদ তারা তৈরি করেছিল চীনে, সেগুলোর যে গুণগত মান ছিল খুবই কম বা খুবই খারাপ একটা মান ছিল, মানে পাশ্চাত্যের সাথে যদি তুলনা করা যায় সেই সমস্ত কামান বন্দুকের, তাহলে কিন্তু তার মান অনেকটাই নিচু স্তরের ছিল পাশ্চাত্যের তুলনায়। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত কামান বন্দুক গোলা বারুদ ব্যবহার করার ক্ষেত্রে সেই পাশ্চাত্য শক্তির বিভিন্ন ব্যক্তির উপরে কিন্তু নির্ভর করতে হয়েছিল চীনের মানুষকে। ফলে সেই মানে আত্মশক্তি বৃদ্ধির আন্দোলনে যে উদ্যোগটা নেওয়া হয় সেই উদ্যোগটা কিন্তু ঠিকঠাক ফলপ্রসূ হয়নি, শুধুমাত্র এটার প্রয়োগ দক্ষতার অভাবে। তাই এই আত্মশক্তি আন্দোলন ৩৫ বছর চীনের উপরে চলে এবং চীন যথেষ্ট আন্দোলিত হয় এই আন্দোলনের ভিতর দিয়ে। তো এর উপরে যে ২০ নম্বরের অ্যান্সার রয়েছে সেটা আমরা অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। ডিসকাস দ্য নেচার অ্যান্ড লিমিটেশন, প্রকৃতি এবং তার ব্যর্থতা অফ দ্য সেলফ স্ট্রেংথেনিং মুভমেন্টস, আত্মশক্তি আন্দোলনের যে নেচার মানে প্রকৃতি এবং তার ব্যর্থ হয়েছিল কেন বা তার সীমাবদ্ধতাগুলো কী ছিল। তা এর উত্তরটা তোমরা যেভাবে লিখবে দেখো, ১৮৩৯ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত চীনের সঙ্গে পাশ্চাত্য শক্তিবর্গের একটানা সংঘর্ষের ফলে চীনের আভ্যন্তরীণ দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল। পরপর কতগুলি সন্ধির মাধ্যমে বিদেশি শক্তিগুলি চীনে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করতে থাকে, যেমন ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি সাম্রাজ্যবাদী রাষ্ট্রকে অতি অনুগৃহীত রাষ্ট্র, মোস্ট ফেভার্ড নেশন এর মর্যাদা এবং কিছু অতিরাষ্ট্রিক অধিকার বা এক্সট্রা টেরিটোরিয়াল রাইটস দানের মাধ্যমে চীনের সার্বভৌমত্ব বিপন্ন হয়। চীন বুঝতে পারে সামরিক আধুনিকীকরণ ছাড়া বিদেশের বিরুদ্ধে লড়াই করা বা পাশ্চাত্য সরঞ্জাম ছাড়া আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করা সম্ভব নয়। সুতরাং চীনকে শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য চীনের আধুনিকীকরণ তথা পাশ্চাত্যকরণ প্রয়োজন। যদিও এই ভাবনা সার্বিক ক্ষেত্রে নয়, তা কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। তাই ১৮৬০ খ্রিস্টাব্দে পিকিং কনভেনশন থেকে ১৮৯৪-৯৫ খ্রিস্টাব্দে চীন জাপান যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে চীনে যে শান্তি বিরাজ করত তা আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনের সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। প্যারা করে ১৮৬০-এর দশকে চীনে আত্মশক্তি বিকাশের একটা পরিমণ্ডল তৈরি হয়। এর জন্য একদিকে যেমন পাশ্চাত্য শক্তিবর্গ আগ্রহী হয়ে ওঠে, তেমনি অন্যদিকে যুবরাজ কুং এবং চীনের পণ্ডিত সম্ভ্রান্ত শ্রেণী কূটনৈতিক ও সামরিক আধুনিকীকরণে উদ্যোগী হন। এই সময়েই চীন বাণিজ্য শুল্ক থেকে প্রভূত আয় করতে সক্ষম হয়। অনেক বিদেশি চীন সরকারের হয়ে নিষ্ঠার সঙ্গে চীনে আধুনিক পরিকাঠামো গড়ে তোলায় নিজেদের উৎসর্গ করার ফলে বিদেশিদের সঙ্গে চীনের সম্পর্কের উন্নতি ঘটে।
আত্মশক্তি বিকাশের এই আন্দোলন জু চিয়াং নামে পরিচিত ছিল। প্রাথমিক পদক্ষেপ রূপে নৌবাহিনী ও সামরিক বাহিনী গড়ে তোলার কথা বলা হলেও কূটনৈতিক, আর্থিক, সামরিক ও শিক্ষা ব্যবস্থায় কিছু কিছু দিকের প্রতিও লক্ষ্য ছিল। বেশ কিছু প্রাদেশিক নেতা বিদেশি যুদ্ধ জাহাজ ও বন্দুক সংগ্রহের পাশাপাশি সহযোগী শিল্প সংগঠন ও নতুন প্রশিক্ষণ স্কুল খোলার মাধ্যমে সামরিক আধুনিকীকরণে প্রয়াসী হন। প্যারা করে দেখো রয়েছে আত্মশক্তি বৃদ্ধি আন্দোলন এর মুখ্য উদ্দেশ্য ছিল সামন্ততান্ত্রিক সামরিক বাহিনী এবং আমলাতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা। এ ব্যাপারে লিন শেসু প্রথম বিদেশি সংবাদপত্রগুলি অনুবাদের কথা বলেন। তিনি ক্যান্টনের প্রতিরক্ষার জন্য 200 বিদেশি বন্দুক ক্রয় করেন এবং বন্দুক তৈরির কৌশল সংক্রান্ত বিভিন্ন গ্রন্থের অনুবাদের নির্দেশ দেন। অপর একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন ওয়েই ইউয়ান। তিনি পাশ্চাত্য সম্বন্ধে নানা তথ্য সংগ্রহ করেন বর্বরদের উন্নত প্রযুক্তি আয়ত্ত করে বর্বরদের নিয়ন্ত্রণ করার জন্য। মানে বিদেশিদের চোখে পাশ্চাত্য শক্তিবর্গ ছিল বর্বর। পাশ্চাত্য ধাঁচে, এখান থেকে প্যারা করে লিখবে, পাশ্চাত্য ধাঁচে সামরিক বাহিনী গঠনের উদ্দেশ্যে 1861 খ্রিস্টাব্দে টিয়েনসিনে কয়েক শত চীনা সৈন্যের উন্নত সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যা পিকিং ফিল্ড ফোর্স নামে পরিচিত। 1862তে রুশ সরকারের দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে এই ফোর্সকে শক্তিশালী করা হয়। বিভিন্ন আগ্নেয়াস্ত্র, কামানবাহী জাহাজ ব্যবহারের কথা বলা হয় এবং সেগুলি যাতে চীনে প্রস্তুত করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। 1861 খ্রিস্টাব্দে আনকিংয়ে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা স্থাপন করেন শেং কুওফ্যান। 1862তে সাংহাইতে একটা গোলা বারুদ নির্মাণের কারখানা খোলা হয়, যার মুখ্য প্রশাসক ছিলেন হ্যালিডে ম্যাকার্টনে নামক একজন ইংরেজ। 1864 খ্রিস্টাব্দে সুচাওতে সমরাস্ত্র গোলা বারুদের একটি কারখানা গড়ে তোলা হয়। 1865তে এটি সাংহাইয়ের কারখানার সঙ্গে মিলিত হয় এবং কিছুদিন পরে তা নানকিংয়ে স্থানান্তরিত হয়। ইতিমধ্যে চীনাদের দ্বারা নির্মিত প্রথম বৃহৎ বাষ্পীয় জাহাজ এখানেই প্রস্তুত হয়। 1865তে সাংহাইতে নির্মিত হয় কিয়াংনান অস্ত্রাগার, যেখানে শুধু বন্দুক কামান নয়, তৈরি হতো জাহাজও। এখানকার একটি অনুবাদ কার্যালয় 10 বছরেরও কম সময়ে 98টি পাশ্চাত্য গ্রন্থের অনুবাদ সম্পূর্ণ করে, যার মধ্যে 47টি বিষয়বস্তু ছিল প্রাকৃতিক বিজ্ঞান এবং 45টির বিষয়বস্তু ছিল সামরিক ও প্রযুক্তি। বাকিগুলো ছিল অন্যান্য কিছু পুস্তক। প্যারা করে দেখো, এইভাবে পাশ্চাত্যায়নের যে সূচনা হয়েছিল সুংতাং এবং লি হাংচ্যাং তাকে আরও এগিয়ে নিয়ে যান। জাহাজ নির্মাণ শিল্পে শোসুতাংয়ের আগ্রহ থেকেই 1866তে জন্ম হয়েছিল ফুচাও পোতাঙ্গনের। এখান থেকে বেশ কিছু দক্ষ অফিসার তাদের প্রশিক্ষণ পেয়েছিলেন। পাশাপাশি অনুবাদ গ্রন্থগুলির প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতে জনৈক ইংরেজ জন ফ্রায়ার এর নেতৃত্বে 173টি গ্রন্থ চীনা ভাষায় অনুদিত হয়। আত্মশক্তি বৃদ্ধির পদক্ষেপগুলির বেশিরভাগই পরিচালিত হয়েছিল 1861তে পিকিংয়ে প্রতিষ্ঠিত সুংলি ইয়েমেনের নেতৃত্বে। এই বৈদেশিক কার্যালয়ের কোনো সাংবিধানিক ভিত্তি না থাকলেও বিদেশিদের সঙ্গে চীনাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বৈদেশিক সাহায্যে চীন আত্মশক্তি বিকাশের অর্থ হলো কনফুসীয় আদর্শ অপেক্ষা সম্পদ ও শক্তির উৎকর্ষতাকে মেনে নেওয়া। সুতরাং আত্মশক্তির বিকাশ ছিল ব্যতিক্রমী পদক্ষেপ। তা সত্ত্বেও রাজদরবারের কনফুসীয় ভাবধারা সদাই সক্রিয় ছিল। নানা ধরনের রক্ষণশীল পদক্ষেপের ফলে চীনে আধুনিকতার গতি ব্যাহত হয়েছিল। আত্মশক্তি বিকাশের অন্যতম বিশেষত্ব ছিল এর সামরিক চরিত্র, কিন্তু সরকারি উদ্যোগে পরিচালিত হবার ফলে আমলাতান্ত্রিক অদক্ষতা ও স্বজন পোষণ দেখা গিয়েছিল। সমরাস্ত্র নির্মাণে ও প্রয়োগে বিদেশিদের উপর চীনাদের নির্ভরতা এই আন্দোলনকে দুর্বল করেছিল। চীনের কারখানায় উৎপাদিত বন্দুক ও জাহাজ পাশ্চাত্য গুণমানের সমপর্যায়ভুক্ত ছিল না। প্রাদেশিক নেতৃবৃন্দের উদ্যোগে সামরিক শিল্পের বিকাশ আঞ্চলিক ক্ষমতার ভিত্তিকে সুদৃঢ় করার ফলে শক্তিশালী আঞ্চলিক ও সামন্ততান্ত্রিক শক্তির উত্থান ঘটেছিল। প্যারা করে 1872 থেকে 85 খ্রিস্টাব্দের মধ্যে আত্মশক্তি বৃদ্ধির দ্বিতীয় পর্বে বা তুংচি শাসনোত্তর যুগে সামরিক শক্তি বৃদ্ধির পরিবর্তে সম্পদ বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। কারণ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় যোগাযোগ ও শিল্প উদ্যোগের প্রয়োজন, তাই খরচও অনেক বেশি। এই ধরনের লাভজনক শিল্পের মধ্যে অন্যতম ছিল জাহাজ, রেল পরিবহন, খনি, টেলিগ্রাফ প্রভৃতি। এক্ষেত্রে ব্যক্তিগত মূলধনও যোগ হয়েছিল। এই উদ্যোগের অনন্য ব্যক্তিত্ব ছিলেন লি হ্যাংচাং। এই পর্বের উল্লেখযোগ্য দিক ছিল
কাইপিং লৌহ খনি, টিএনসিন নৌ প্রশিক্ষণ কেন্দ্র, টিএনসিনের সামরিক শিক্ষা কেন্দ্র, পোর্ট আর্থারের পোতাশ্রয় ও জাহাজ কারখানা প্রভৃতি। লি হ্যাং চ্যাং আত্মশক্তি বিকাশের অঙ্গ হিসেবে আধুনিক শিক্ষা পদ্ধতি, বিশেষত পাশ্চাত্য গণিতশাস্ত্র ও বিজ্ঞান অনুশীলনের উপরেও জোর দেন, কিন্তু তার পরিকল্পনা মূলত সামরিক ও অর্থনৈতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার ফলে তিনি রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক ব্যবস্থায় মৌলিক সংস্কারের প্রয়োজন অনুভব করেননি, কারণ তিনি বিশ্বাস করতেন চীনা সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি অপেক্ষা শ্রেষ্ঠ। কিন্তু দেশের আর্থসামাজিক কাঠামোয় মৌলিক পরিবর্তন না এনে আধুনিকীকরণের এই প্রয়াস ছিল অসম্পূর্ণ এবং অগভীর। প্যারা করে দেখো, এই আন্দোলনের তৃতীয় পর্বে হালকা শিল্পের উপরও গুরুত্ব আরোপিত হয়, ফলে বস্ত্রশিল্প বিশেষত সুতা বয়ন শিল্পে জোয়ার আসে। ক্যান্টনে একটি তুলোর মিল ও লৌহ কারখানা খোলা হয়। তা ইয়েতে লৌহ খনি, হ্যান ইয়াংয়ে লৌহ কারখানা, পি সিয়াংয়ে কয়লা খনি, কিও চাওয়ে লৌহ কারখানা এবং লুয়াংয়ে কাগজের মিল খোলা হয়। সরকার ও বণিকদের যৌথ প্রয়াসে হুপে প্রদেশে দেশলাই উৎপাদনের জন্য দুটি কোম্পানি গঠন করা হয়। আর্থিক ক্ষেত্রে ভূমিকর সংস্কারের প্রচেষ্টা এ যুগে হয়েছিল। বড় জেন্ট্রি পরিবারগুলির আইনগত সুবিধা বিলোপ করা হয়। সরকারি কর্মচারীদের কর আদায়ের প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হয়। কিন্তু তাইপিং বিদ্রোহের পরবর্তী সময়ে গভর্নররা সৎ, দক্ষ ও সর্বতোমুখী হলেও তাদের ভূমি সংস্কার প্রচেষ্টা আর্থসামাজিক কাঠামোয় আমূল পরিবর্তন আনতে পারেনি। তুংচি সরকারের সীমাবদ্ধতা ছিল আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনের সীমাবদ্ধতা। প্যারা করে দেখো, আত্মশক্তি আন্দোলনকে কেন্দ্র করে চীনে যে সামরিক ও নৌশিল্প গড়ে উঠেছিল তা চীনে বিদেশিদের আগ্রাসনকে বন্ধ করতে পারেনি। একদিকে ছিল পুরোপুরি আমলাতান্ত্রিক কর্তৃত্ব ও অদক্ষতা, অন্যদিকে দুর্নীতি ও স্বজনপোষণ। ফলে প্রায় 20 বছরের চেষ্টাতে চীন যেসব আধুনিক অস্ত্র তৈরি করতে চেয়েছিল, গুণগত দিক থেকে তা কখনোই পাশ্চাত্য দেশের মতো হয়ে ওঠেনি। আসলে ভারী শিল্প গড়ে তোলার জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়নি। সামরিক শিল্পের কাঁচামালের জন্য বিদেশিদের উপর নির্ভরতার ফলে বৃহৎ শিল্পের সাথে কোনো সহযোগী শিল্প বা সাবসিডিয়ারি ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। উপরন্তু ছিল বিদেশি যন্ত্রপাতি ও বিদেশি বিশেষজ্ঞের উপর নির্ভরতা। যেমন নানকিংয়ে অস্ত্র কারখানায় ইংরেজ এবং ফুচাও অস্ত্র কারখানা ও পোতাশ্রয়ে ফরাসি বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। প্রযুক্তিবিদ্যার স্কুলগুলি নিম্নমানের হওয়ায় চীনা ছাত্রদের মান কখনোই পাশ্চাত্য ছাত্রদের মতো হতে পারেনি। তাছাড়া নেতাদের ধারণা ছিল যে পাশ্চাত্য প্রযুক্তির সাহায্যেই তাদের মতো উন্নতি করা সম্ভব। ফলে অনেক বিদেশি চড়া বেতনের বিনিময়ে এই কাজ করতেন। অথচ আত্মশক্তি আন্দোলনের অপর এক সমস্যা ছিল পুঁজির অভাব। আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনের সঙ্গে সমান্তরালভাবে বিদেশি সাম্রাজ্যবাদ চীনের মাটিতে শেকড় ছড়ালে এই আন্দোলন ব্যাহত হয়। বিভিন্ন যুদ্ধে মাঞ্চু সরকারকে যে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, তাতে আত্মশক্তি বিকাশের কাজে মূলধনের অভাব ঘটে। প্যারা করে দেখো, যদিও ঐতিহাসিক জ্যাক গ্রে তার রিবেলিয়ান্স অ্যান্ড রিভলিউশন গ্রন্থে বলেছেন, চীনের আধুনিকতার পথে প্রধান বাধা অর্থাভাব নয়, অভাব ছিল মানব সম্পদেরও। সরকারি উদ্যোগপতিগণ সরকারি অর্থের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন এবং পরিকাঠামোগত দিক যেমন কাঁচামাল, পণ্য পরিবহন, বিপণন প্রভৃতি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে লাভের পরিমাণ কমে যায়। প্রভূত রাজস্ব আদায় করে বেশ কিছু পরিকল্পনা রূপায়িত করা হলেও 1866 থেকে 94 মধ্যে শিল্পে বিনিয়োগের পরিমাণও পর্যাপ্ত ছিল না। রাষ্ট্রীয় শিল্প বিকাশের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত হলে চীনে আত্মনির্ভর শিল্পের বিকাশ ঘটতে পারত। বেসরকারি পুঁজিকে ব্রাত্য রেখে কর বৃদ্ধি করে পুঁজির যোগান দেওয়া হয়েছিল। ভূমি রাজস্ব বৃদ্ধি, কৃষির এবং বাণিজ্য শুল্ক বৃদ্ধি বাণিজ্যের অগ্রগতি ব্যাহত করার ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1865 থেকে 85 খ্রিস্টাব্দের মধ্যে কিয়েনান, নানকিং, ফুচাও, টিয়েনসিন অস্ত্র কারখানার পিছনে বিনিয়োগ হয়েছিল 2,75,00,000 টেইল, যা ছিল রাষ্ট্রীয় বাজেটের মাত্র 22%, যেখানে জাপানের বিনিয়োগ ছিল 13%। এছাড়াও ছিল নেতাদের দুর্নীতি। অনেক নেতা এর জন্য চড়া সুদে বিদেশি ঋণ পর্যন্ত গ্রহণ করেছিলেন। তাই যা সেনো তার চায়না ফ্রম দ্য আফিময়া টু দ্য 1911 রিভলিউশন গ্রন্থে মন্তব্য করেছেন, বিদেশিদের হাত থেকে চীনের স্বাধীনতা নিশ্চিত করার পরিবর্তে চীনের সামরিক শিল্প বিদেশিদের উপরই নির্ভরশীল হয়ে পড়েছিল। প্যারা করে বিদেশিদের মোকাবিলা করা এবং বিদ্রোহীদের দমন করা, এই দুই সীমিত উদ্দেশ্য নিয়ে নেতারা আত্মশক্তি বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছিলেন এবং তাদের মধ্যে ছিল সহযোগিতার অভাব।
চীনের আর্থসামাজিক কাঠামোর রূপান্তর ঘটিয়ে চীনকে ঢেলে সাজানোর পরিকল্পনা এবং অর্থনৈতিক উন্নয়ন, শিল্প বিপ্লব ও আধুনিক প্রযুক্তি সংক্রান্ত কোনো স্পষ্ট ধারণাই চীনা নেতাদের ছিল না। অথচ সমসাময়িক কালে জাপানে মেইজি নেতৃবৃন্দ জাপানকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য পরিপূরক ব্যবস্থা হিসেবে আধুনিক শিল্প বিকাশে উদ্যোগী হলে সেখানে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ শুরু হয়। কিন্তু চীন ছিল সব দিক থেকে অনগ্রসর এবং এই পরিস্থিতিতেই আধুনিক শিল্প গড়ে তোলার এক ব্যর্থ প্রয়াস চালানো হয়েছিল। নেতারা পরিকল্পনাগুলিকে উপর থেকে চাপিয়ে দেওয়ার ফলে চীনে জাপানের মতো আধুনিক শিল্পের ক্ষেত্রে জনসাধারণের অংশগ্রহণ দেখা যায়নি। পাশাপাশি সরকারি কর্তৃপক্ষের বেসরকারি বণিকদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষপূর্ণ মনোভাব বেসরকারি উদ্যোগ ও প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করেছিল। প্যারা করে নেতাদের উপর কেন্দ্রীয় সরকারের যেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না, তেমনি প্রাদেশিক নেতাদের মধ্যেও বোঝাপড়া বা সহযোগিতার মনোভাব দেখা যায়নি। আসলে জাতীয় স্তরে কোনো সমন্বয় ছিল না। বিভিন্ন আঞ্চলিক নেতা নিজ নিজ উদ্যোগে শিল্প গড়ে তোলার ফলে শিল্প সংস্থাগুলির আঞ্চলিক ও সামন্ততান্ত্রিক বৈশিষ্ট্য প্রকট হয়ে উঠেছিল। আঞ্চলিক রাজপুরুষদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এতটাই তিক্ত ছিল যে বৈদেশিক আক্রমণের মুখেও এরা সংহত ও ঐক্যবদ্ধ হতে পারেনি। ফলে লাভ হয়েছিল বিদেশি আক্রমণকারীদের। যেমন 1883 থেকে 85 খ্রিস্টাব্দে চীন ফ্রান্স যুদ্ধে আঞ্চলিকতার প্রাধান্য জাতীয় স্বার্থকে বিপন্ন করেছিল। 1894 থেকে 95 খ্রিস্টাব্দে জাপানের হাতে চীনের পরাজয়, আত্মশক্তি আন্দোলন ও সামরিক আধুনিকীকরণের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছিল। প্যারা করে আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনের ব্যর্থতার অন্যতম মৌলিক কারণ চীনের অধিবাসীদের সামাজিক ও মনস্তাত্ত্বিক জড়তা। অধিকাংশ চীনা পণ্ডিত ছিলেন রক্ষণশীল। আত্মশক্তি আন্দোলনের ব্যর্থতার কারণকে ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্সবাদী ঐতিহাসিকরা বলেছেন, আত্মশক্তি বৃদ্ধির গোটা প্রক্রিয়ার মধ্যেই একটি সহজাত স্ববিরোধিতা ছিল। কনফুসীয় মতাদর্শকে অব্যাহত রেখে অনগ্রসর কৃষি নির্ভর সামাজিক ভিত্তির উপরেই নেতারা আধুনিক পুঁজিবাদ গড়ে তুলতে চেয়েছিলেন, যা ছিল অসম্ভব। তাই এ সময় চীনে বুর্জুয়া শ্রেণীর স্থলে গড়ে উঠেছিল সাম্রাজ্যবাদ ও সামন্ততন্ত্রের উপর নির্ভরশীল একটি মুত শুদ্ধি বুর্জুয়া শ্রেণী বা কম্প্রোডোর বুর্জুয়া। ব্যক্তিগত উদ্যোগপতি এবং সরকারি আধিকারিকদের বিরোধের মধ্যস্থতা করতে গিয়ে এই নতুন গোষ্ঠীর উদয় হয়েছিল, যাদের পদমর্যাদা ছিল আধা সরকারি এবং আধা বণিক ধরনের। প্যারা করে অনেক সময় বলা হয়ে থাকে যে সরকারি নিয়ন্ত্রণ এবং বিদেশি প্রতিযোগিতার ফাঁদে পড়ে শিল্প উদ্যোগগুলি ক্ষতিগ্রস্ত হয়। জ্যাক গ্রে মনে করেন এই যুক্তি ঠিক নয়, কারণ বিদেশিদের ভারী শিল্প গড়তে দেওয়া হয়নি। উপরন্তু কয়লা, লৌহ ইত্যাদির মতো দ্রব্য আমদানি করে বিদেশিদের পক্ষে চীনা উদ্যোগের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হতো। শিশু শিল্পের ক্ষেত্রে চীন সরকার যে সুযোগ সুবিধা ভোগ করত তার কিছুই বিদেশিরা পেত না। উপরন্তু কিছু বড় শিল্পের ক্ষেত্রে চীনা কারখানাগুলিকে পণ্য বাজারজাত করার একচেটিয়া অধিকারও দেওয়া হয়েছিল। তাই এই আন্দোলন ব্যর্থতার জন্য বিদেশি প্রতিযোগিতাকে দায়ী করা যায় না। প্যারা করে এটি শেষ প্যারা। সবশেষে মনে রাখা দরকার, আত্মশক্তি আন্দোলনের মধ্য দিয়ে চীনে আধুনিক শিল্পায়নের বীজ রোপিত হয়েছিল এবং সূচনা হয়েছিল নগরায়ন প্রক্রিয়া। শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নতুন পেশাজীবী শ্রেণী, যদিও তারা একটি স্বাধীনচেতা মধ্যবিত্ত হিসাবে আত্মপ্রকাশ করেনি। উপরন্তু শিল্পাঞ্চলগুলিতে গ্রামের মানুষ ভিড় করলে সীমিত অর্থে আধুনিক শ্রমিক শ্রেণীর জন্ম হয়েছিল। তবে চীনের পরিকাঠামোগত অসম্পূর্ণতা, চীনের সামাজিক ও মনস্তাত্ত্বিক নিষ্ক্রিয়তা, রক্ষণশীলতা, সীমিত দৃষ্টিভঙ্গি এবং কেন্দ্র ও প্রদেশের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব প্রভৃতি আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনকে দুর্বল করেছিল। 1894 থেকে 95 খ্রিস্টাব্দে জাপানের হাতে চীনের পরাজয় এই দুর্বলতা ও সীমাবদ্ধতার স্বরূপটিকে উদ্ঘাটিত করেছিল। তো এই ছিল চীনে আত্মশক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, প্রকৃতি বা তা ব্যর্থ হয়েছিল কেন, তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।